ছাত্র ছাত্রী সাজবাদী চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওটা একদম শেষ মুহূর্তে এসে দিচ্ছি যে বিষয়গুলো নিয়ে সেটা অবশ্যই তোমরা মাথায় রাখবে। প্রথম কথা হচ্ছে প্রত্যেকটা অধ্যায় অর্থাৎ ক্লাস 10-এর 8টা যে অধ্যায় আছে এই 8টা অধ্যায়ের আশা করছি তোমরা সবাই এই মুহূর্তে দাঁড়িয়ে কমপ্লিট করে ফেলেছো। এবার কমপ্লিট করার পরে তোমরা কি করবে? কমপ্লিট করার পর যেটা করতে হবে সেটা হচ্ছে একটু যদি তোমরা বসে এই বিষয়টা নিয়ে একটু আলোচনার মধ্যে থাকো তাহলে বেটার হবে। কি আলোচনা করব স্যার? 1 নম্বরের প্রশ্ন, 2 নম্বরের প্রশ্ন, 4 নম্বরের প্রশ্ন, 8 নম্বরের প্রশ্নটা কার সঙ্গে স্যার আলোচনা করব? যদি মা থাকে মায়ের সঙ্গে আলোচনা করো, যদি দিদি থাকে দিদির সঙ্গে আলোচনা করো, যদি বন্ধু থাকে বন্ধুর সঙ্গে আলোচনা করো। অর্থাৎ একটুখানি গ্রুপ ডিসকাশন যদি করা যায় আমার মনে হয় এই মুহূর্তে আরও বেটার জায়গায় চলে যাবে। কারণ দেখা যাচ্ছে তুমি যে প্রশ্নটা জানো না তোমার বন্ধু হয়তো সেই প্রশ্নটা জানে, তো বন্ধুর থেকে সেই প্রশ্নটা জেনে নিলে বা বন্ধু যে প্রশ্নটা জানে না তোমার কাছ থেকে জেনে নিল সেও কিন্তু উপকৃত হবে। স্যার শেষ মুহূর্তে এসে বন্ধুর সঙ্গে গ্রুপ ডিসকাশন, আমার বন্ধু নেই তাহলে কি হবে? বন্ধু যদি না থাকে মা আছে, মায়ের সঙ্গে শেয়ার করো বা মাকে বলো যে এই প্রশ্নগুলো দেখো তো মা আমি পারছি কি না। মা প্রশ্নটা ধরবে, তুমি উত্তর দেওয়ার চেষ্টা করো। যদি এই জায়গাগুলো করা যায় এই মুহূর্তে দাঁড়িয়ে তাহলে কিন্তু অনেকটা ফলদায়ী কাজ আমাদের পরীক্ষার হলেও আমরা পেতে পারি। এবং সেই সঙ্গে আমি বলবো যে প্রত্যেকটা চ্যাপ্টারের যে প্রথমে যে আমাদের বিভিন্ন বইতে যে একটা ইন্ট্রোডাকশান দেওয়া থাকে আশা করি সেই ইন্ট্রোডাকশানগুলো তোমরা সব মনে করে রেখেছো। কারণ কোন অধ্যায় থেকে কোন প্রশ্ন আসে অনেকেই জানতে পারে না, অনেকেই বুঝতেই পারে না। কেন বুঝতে পারে না? কারা বুঝতে পারে না? যারা পড়ে না তারা বুঝতে পারে না, যারা পড়ে তারা কিন্তু চট করে ধরে ফেলে। তাহলে কি করতে হবে? এখন বইটা একটু বারবার রিভাইজ দিতে হবে, চোখ বুলাতে হবে। নতুন কোনো প্রশ্ন আমার মনে হয় এই মুহূর্তে ধরাটা ঠিক হবে না। আর কি প্রয়োজনীয় এখানে আছে বিষয়টা? প্রয়োজনীয় বিষয়টা যেটা আছে সেটা হচ্ছে খাতাটা একটুখানি দেখে নাও কিভাবে তুমি খাতাটা তৈরি করবে। দেখো খাতাটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস। খাতাটা যদি সুন্দর করে তুমি তৈরি না করো তাহলে কিন্তু শুধু লিখলেই হবে না, লেখার সঙ্গে সঙ্গে খাতাটাও কিন্তু একটা মারাত্মক জায়গা আছে। কি মারাত্মক জায়গা? যে খাতাটা যার যত চমকপ্রদ হবে সে কিন্তু নম্বরটা তার দিকেই কিন্তু বেশি আনতে পারবে। দেখো আমরা এইভাবে খাতাটাকে তৈরি করব। এই পাশে আমরা বেশি মার্জিন দেব, এই পাশে আমরা কম মার্জিন দেব। তোমরা জানো নিয়ম আছে কোন পাশে কত কি স্কেল নিয়ে আর ওই নিয়ম মানার দরকার নেই। ফোল্ড করে নেবে, ওপরে ফোল্ড করবে, দুই পাশে ফোল্ড করবে, এই পাশে বেশি ফোল্ড করবে, এই পাশে কম ফোল্ড করবে, করে তোমরা উত্তরটা লেখা শুরু করবে। 1-এর 1.1 ধরো এই প্রশ্নটা শুরু করলে তুমি শুরু করবে এইখান থেকে শুরু করবে। আমার ঠিক এইভাবে লেখাটা ঠিক এইভাবে করবে। এইখানে দাড়ি দেবে, দাড়িটা ছোট করে দেবে না। অনেকে কি করে এইখানে দাড়ি দেয়, এইখানে এইভাবে দাড়ি দেবে না, দাড়ি ঠিক এইভাবেই সুন্দর করে দেবে। কেমন? তারপরে কি এখান থেকে আবার শুরু করবে। এইবার মনে করো যে এইখানে আর দুটো অক্ষর ধরছে না, কি করব? এইখানে দেব ড্যাশ দিয়ে এখানে শুরু করব। ঠিক এইভাবে লিখবে কিন্তু। এইখানে দাঁড়িয়ে চলে আসলো। পরের প্যারা আমি যখন শুরু করব ঠিক এইখান থেকে শুরু করব, এইভাবে লিখব। এইভাবে লিখে আমি কিন্তু এইখানে শেষ করব। এবার লিখতে লিখতে দেখা গেল যে প্রশ্নটা আমি লিখছি সেই প্রশ্নটা এইখানে শেষ হয়ে গেল, খাতার ঠিক এইখানে শেষ হয়ে গেল। আমি কিন্তু দ্বিতীয় প্রশ্ন আমি কিন্তু এখান থেকে শুরু করব না,
আমি শুরু করব পরের পৃষ্ঠা থেকে, একদম এরকম প্রথম থেকে শুরু করব। তাহলে কি হবে, যিনি পরীক্ষক আছে তিনি কিন্তু খাতাটা দেখতে তার পক্ষে সুবিধা হবে, এটা মাথায় রাখবে। আর দাগ নাম্বার কিন্তু অবশ্যই যেন সঠিক থাকে। যতগুলো পৃষ্ঠা প্রয়োজন হবে ততগুলোই তোমাকে দেবে, সুতরাং পৃষ্ঠা নিয়ে কোনো কার্পণ্যতা করবে না। এবং লেখাগুলো একটু বড় বড় গোটা গোটা যেন হয়, হাতের লেখা সুন্দর মানে এই না, আর্টিস্টিক লেখা তোমার কাছে আমরা চাইছি। আমরা এমন লেখা চাইছি তুমি যে লেখাটা লিখছো সেই লেখাটা যেন আমরা বুঝতে পারি, অর্থাৎ তুমি যেটা বক্তব্য বলতে চাইছো সেই বক্তব্যটা যেন আমাদের কাছে ধরা দেয় বা আমরা ধরতে পারি। বক্তব্যই যদি বুঝতে না পারি, লেখাটাই যদি উদ্ধার করতে না পারি, তাহলে নম্বর তো দূরের কথা, তোমার খাতার প্রতি একটা বিরূপ মনোভাব তৈরি হবে। যতই তুমি ভালো লেখো না কেন, পরীক্ষক কিন্তু তোমাকে সেই ভালোর জায়গায় আসতেই পারবে না, নম্বর দেওয়া তো দূরের কথা। সুতরাং এটা করলে হবে না। তাহলে কি বললাম, দাগ নম্বরটা সুন্দর করে লিখবে এবং দাগ নম্বর লেখার আগে প্রশ্নটা দেখে নেবে যে আমি কোন দাগের প্রশ্নটা লিখছি। তুমি লিখছো হয়তো 1.1 দাগের প্রশ্ন, তুমি ওইখানে লিখলে 1.2, এটাও কিন্তু একটা বিরাট সমস্যা হয়। তুমি লিখছো 1.3 প্রশ্ন, তুমি লিখে রেখে দিলা 1.4। এইভাবে কিন্তু অনেক সময় আমাদের দেখি অনেক সমস্যায় পড়তে হয়। সুতরাং এই সমস্যাগুলো কিন্তু তোমাদেরই নজরে রাখতে হবে যে এটা কি করলাম, যে আমি ঠিক দাগ নাম্বার লিখছি তো। নেক্সট হচ্ছে যে লুজগুলো আমরা নেব সেই লুজগুলো কি করব। এটা প্রথমেই তোমার যে খাতাটা দেবে সেই খাতার উপরে কিছু আর মার্কিং করার দরকার নেই। দ্বিতীয় খাতা তুমি যখন আবার লুজ নেবে, প্রথম লুজ যেটা নিলে সঙ্গে সঙ্গে সেই লুজের মাথায় 1 দিয়ে দিলে, তারপরে যে লুজটা নেবে সেই লুজের মাথায় 2 দিলে, তারপরে যদি আবার লুজ নাও সেই লুজের মাথায় 3 লিখে দিলে। তাহলে হবে কি, যে খাতা যখন আমি গোছাবো, আমি যখন খাতাটা বাঁধবো, তখন কিন্তু আমি বুঝতে পারবো যে আমি প্রথম কোনটা নিয়েছি, দ্বিতীয় কোনটা নিয়েছি, তৃতীয় কোনটা নিয়েছি। খাতা দেখতে গেলে যেটা সমস্যা হয় সেটা হচ্ছে অনেকেই এই দাগ নাম্বারগুলো মেনশন করে না, যার ফলে উল্টো পাল্টা হয়ে যায় এবং সেখানে কিন্তু পরীক্ষক আনহ্যাপি হয়, পরীক্ষক অখুশি হয়। এটা তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে। সুতরাং পরীক্ষাকে জ্বালাতন করব না। একটা বছর অনেক জ্বালাতন করেছো, পরীক্ষা হলে আর জ্বালাতন করো না এবং খাতাতেও জ্বালাতন করো না, তাহলে কিন্তু জীবনটাই জ্বলে যাবে। সুতরাং এমনভাবে খাতাটা তৈরি করো। আবারও বলছি, খাতাটা একটু গোটা গোটা করে লিখবে, একদম ছোট অক্ষর লিখবে না, একটু বড় করে লিখবে এবং সেই অক্ষরগুলো তুমি ব্লু বা ব্ল্যাক যে কোনো একটাতে করতে পারো। তবে আমার মতে ব্ল্যাক পেন দিয়ে লেখাটাই ভালো, কারণ সাদার উপর যদি কালোর দাগ দিয়ে লিখি আমরা, ওটা স্পষ্ট হয় ভালো, দেখতে লাগে ভালো। আর যদি ব্লু পেন দিয়ে লেখো তাহলে ওইগুলো পয়েন্ট আউট করো, তাহলে ভালো হবে। কোনো জেল কলম কিন্তু ব্যবহার করবে না, কেমন? তাহলে পরীক্ষার খাতাটা সুন্দর করে কিন্তু তোমাকে তৈরি করতে হবে। যেভাবে দেখালাম ঠিক এইভাবে কিন্তু খাতাটা তৈরি করতে হবে, কিন্তু মাথায় থাকে জানো। নেক্সট হচ্ছে আর কি করব স্যার এই মুহূর্তে দাঁড়িয়ে, এই মুহূর্তে যেটা করবে বলেই দিলাম যে একটু অধ্যায় ধরে ধরে নিজেদের মধ্যে আলোচনা করো। সেই নিজেদের বলতে তোমার বন্ধু হতে পারে, সেই নিজের বলতে তোমার মা হতে পারে, সেই নিজের বলতে তোমার দিদি হতে পারে, এবং সারা বছর হয়তো তাদের কাছে যাওয়ার প্রয়োজন বোধ করনি, কিন্তু একটুখানি কথা শুনে এই কটা দিন যা আছে একটু প্রয়োজন মনে করে তাদের কাছে যাও, বা তারাও দেখবে তোমাকে অনেক সাহায্য করছে। সুতরাং ভিডিও না বাড়িয়ে যা বললাম সেই ইনস্ট্রাকশানে লিখবে। এবং আবারও বলছি, এই ভিডিওতে 2 নম্বরে 2 নম্বরই পাওয়া যায়, 4 নম্বরের জন্য 4 নম্বরই পাওয়া যায়, 8 নম্বরের জন্য 8 নম্বরই পাওয়া যায়। 2 নম্বরে কিভাবে 2 নম্বর পাবো স্যার? 2 নম্বরে আমি এর আগেও ভিডিওতে বলেছি, আবারও এই ভিডিওতে বলছি, মনে করো যে নতুন সামাজিক ইতিহাস চর্চা কাকে বলে, কিভাবে লিখব, 2 নম্বর কিভাবে পাবো? প্রথমে লিখবে প্রথম লাইনেই নতুন সামাজিক ইতিহাস চর্চার সূত্রপাত হয় কোন দশকে। নতুন সামাজিক ইতিহাস চর্চা বলতে আমরা কোন বিষয়টাকে বলছি? আগেকার দিনে রাজা মহারাজাদের যুদ্ধ জয়ের কাহিনীর সঙ্গে বর্তমানে কাদের কথা যোগ হয়েছে সেটা তুমি লিখলে, লেখার পরে বক্তব্যটা কমপ্লিট হলো। এই
এইবার নতুন সামাজিক ইতিহাস চর্চা নিয়ে লিখেছেন এমন 2-1জন ঐতিহাসিকের নাম তুমি লিখে দাও, দেখবে পারফেক্ট 2-এ 2 চলে আসছে। সুতরাং এখানে কোনো ঘাবড়াবার কোনো জায়গা নেই। আমি বলেছি এর আগের ভিডিওতে, এবারও বলছি যে 2-এ 2 এইভাবে পাওয়া যায়। তুমি সামরিক ইতিহাস চর্চা লিখছো, যে সামরিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন, বা পরিবেশ আন্দোলন গুরুত্বপূর্ণ কেন, বৈচিত্র্যপূর্ণ হয়ে উঠেছে কেন, বা পরিবেশ আন্দোলন চর্চা কেন বর্তমান দিনে এত জনপ্রিয় হচ্ছে বা এত চর্চিত হচ্ছে, নারী ইতিহাস কেন এত চর্চিত হচ্ছে, নারী ইতিহাসের চর্চা কেন বর্তমানকালে আধুনিক যুগে এসে আমরা এতটা করছি কেন, সোমপ্রকাশ পত্রিকা অন্য পত্রিকা থেকে কেন আলাদা। যদি এই প্রশ্নটা 2 নম্বর আসে, আমি কি লিখব? সোমপ্রকাশ পত্রিকা প্রথমত কে প্রকাশ করেছে? দ্বারকানাথ বিদ্যাভূষণ। তুমি লিখলে সংস্কৃত কলেজের অধ্যক্ষ দ্বারকানাথ বিদ্যাভূষণ, এবং তাকে সাহায্য করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এবার এই পত্রিকার গুরুত্ব কি? যে এই পত্রিকাটা লেখা হয়েছিল একদম সহজ সরল প্রাঞ্জল ভাষায়। এই পত্রিকাটি সমালোচনায় ভরা ছিল এবং এই পত্রিকাটি ব্রিটিশ বিরোধী লেখাই বেশি এখানে প্রকাশিত হতো। এই কারণে সোমপ্রকাশ পত্রিকা ব্রিটিশ সরকারের কুনজরে পড়ে এবং অন্যান্য পত্রিকা থেকে ব্রিটিশ সরকার এই পত্রিকাকে বন্ধ করবার জন্য উঠে পড়ে লেগেছিল। এছাড়াও সোমপ্রকাশ পত্রিকার আরও অনেক গুরুত্ব আছে, তোমরা এটা 4 নম্বরের জন্য হয়তো পড়েছিলে। যাই ওইখান থেকে ঠিক এইভাবে উত্তরটা তোমরা লিখে আসবে এবং সবশেষে লিখবে এই পত্রিকা বন্ধ হলেও পরবর্তীকালে যে আমরা দেখব যে ব্রিটিশদের অনুরোধে এই পত্রিকা আবার প্রকাশনা শুরু হলেও কিন্তু সেই রকম জনপ্রিয়তা পায়নি। ঠিক এইভাবে উত্তরটা লিখবে। তো এইভাবে লিখলে 2-এ 2 পাবে। 4 নম্বরের জন্য কটা পয়েন্ট লিখবো স্যার? 4 নম্বরের জন্য একটা ভূমিকা লিখবে, 4টে পয়েন্ট তো অবশ্যই লিখবে এবং একটা পারলে উপসংহার লিখে আসবে। মূলত এইগুলো কত পৃষ্ঠার উপরে নির্ভর করে না, কতগুলো শব্দের উপরে নির্ভর করে না, এটা নির্ভর করে প্রশ্নের উপরে। প্রশ্নটা কেমন তার উপরে উত্তরটা হয়। যেমন তোমাদের বলে দিই, যেমন তিতুমিরের বারাসাত বিদ্রোহের প্রকৃতি ধরো 4 নম্বরের জন্য চলে আসলো। এইখান থেকে মিনিমাম 4 থেকে 5টা পয়েন্ট তোমাকে লিখতে হবে এবং একটা ভূমিকা লিখতে হবে, একটা উপসংহার লিখতে হবে। এইভাবে তোমাকে কিন্তু করতে হবে। আবার দেখো ছোট প্রশ্ন হবে যে আম্বেদকর দলিত বিষয় গান্ধী আম্বেদকর বিতর্ক 4 নম্বরের জন্য। এটা আবার 2 নম্বরের জন্য এই প্রশ্নটা আছে। তো 4 নম্বরের জন্য এখানে একটা ভূমিকা থাকবে, অন্তত 4টে পয়েন্ট থাকবে এবং একটা উপসংহার থাকবে। সুতরাং এইভাবে যদি আমরা উডের ডেস্ক প্যাসের কিন্তু খুব বেশি পয়েন্ট হবে না, কারণ উডের ডেস্ক প্যাসের সুপারিশগুলোই মূল উত্তর। সুতরাং ওইখানে কিন্তু বেশি করার জায়গা নেই। খ্রিস্টান মিশনারিরা ভারতবর্ষে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের জন্য কতক্ষণই দায়ী ছিল বা কি ভূমিকা পালন করেছিল? এখানে 4 থেকে 5টা ব্যাপটিস্ট মিশনারি সংস্থা, স্কটিশ চার্চ, জেসুইট মিশনারি, এরকম 3-4টে মিশনারি সংস্থা সম্পর্কে লিখে দিয়ে আসবে, উত্তরটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। সুতরাং ভয়ের কোনো কারণ নেই। এই ভিডিওটা ভয়ের উন্মাদনা তৈরি করবে, ভীতি প্রদর্শন তৈরি করবে। এই জন্য এই ভিডিওটা শেষ মুহূর্তে কিন্তু আমি দিচ্ছি না। এই ভিডিওটা দিচ্ছি তোমাদের উৎসাহ দেওয়ার জন্য, উদ্দীপনা দেওয়ার জন্য, কারণ তোমরা সবই পারো, তোমরা সবই জানো। মাথাটা ঠান্ডা রেখে একদম গুছিয়ে সুন্দর করে লিখে এসো এবং দেখবে তুমিও জয়ী হচ্ছ। এবং ইতিহাসে 90-95 পাওয়া, আমি 99-100 কথা বলছি না, কিন্তু 90-95 যে কোনো ছেলেই পেতে পারে যদি একটু বুদ্ধি করে অধ্যায় ধরে ধরে একটু এগোয়। এবং সেই সঙ্গে বলবো যে 2023 সালের কোশ্চেনগুলো অবশ্যই তোমরা দেখে যাবে এবং 2019-এর কোশ্চেনগুলো দেখে যাবে। এই প্রশ্নগুলো একটুখানি দেখলে আমার মনে হয় তোমরা অনেকটা জায়গায় ভালো জায়গায় পৌঁছে যাবে। কেমন? তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত। সুস্থ থেকো, ভালো থেকো। নতুন বছরে তোমাদের শুভেচ্ছা জানিয়ে এই ভিডিও শেষ করলাম। তোমাদের পরীক্ষা দুর্ধর্ষ হবে।